আমি কেন ওনার পকেটে হাত দিতে যাব? আমাকে দেখে কি পকেট মার মনে হয় নাকি? আপনি পুলিশ, তার জন্য যাকে খুশি চোর বানিয়ে দেবেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আসলে আমার নামে ফেক কেস লাগাতে চাইছেন, যাতে আমি ভয় পেয়ে যাই, নিজেকে ছাড়ানোর জন্য আপনাকে ঘুষ দেই, তাই তো? ওয়েট ওয়েট, কোন কথাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার মনে হলো আমি দেখলাম আপনি ওই লোকের পকেটে হাত দিচ্ছেন, তাই জিজ্ঞেস করলাম। এই আপনার কি মনে হচ্ছে সোজা সাপটা বলুন তো? আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে কি মনে হচ্ছে আমি পকেট মার বা চুরি ছিনতাই করি? আমি কি একবারও সেটা বলেছি? তো আপনার কথার মিনিংটা কি শুনি? আমি কেন একটা লোকের পকেটে হাত দেব? এটা তো পকেট মারদের কাজ, তাই না? আর এত ভিড়ের ভেতরে আপনি কি না কি দেখেছেন তার জন্য আমাকে পকেটমার বানিয়ে দিলেন? আরে এত লোকের ভিড়ে আমার হাতটা ভুলে ওনার পকেটে লাগতেই পারে। তার মানে তো এই নয় যে আমি নদী চুরি করছিলাম। নিজের চোখের ডাক্তার দেখান, বুঝলেন? ওকে ফাইন, আই ওয়াজ রং। আমি হয়তো ভুল দেখেছি। আবার হয়তো কি? আপনি ভুলই দেখেছেন। ওকে, আমি ভুল দেখেছি। নেক্সট টাইম কাউকে এইভাবে হ্যারাস করবেন না। কথাটা বলে নদী চলে যায়। আয়ান ওকে দেখতে থাকে পেছন থেকে। একজন কনস্টেবল পেছন থেকে এসে বলে, স্যার কী হয়েছে? আপনি ওই মেয়েকে ছেড়ে দিলেন যে? আমি এসে দেখছি ওই লোকটার পকেটে হাত দিতে গিয়েছিল। তুমি ভুল দেখেছিলে? না স্যার, আমি ভুল দেখিনি। নো মোর টক্স, চলো বনানীর দিকে টহলে যেতে হবে। আয়ান কনস্টেবলের মুখ কোনো মতে বন্ধ করে দিলেও একা একা হাসতে থাকে আর মনে মনে বলে, তোমার চোখ ভুল দেখলেও আমার চোখ ভুল দেখেনি। আমিও দেখেছি মিস নদী, আপনি ওই লোকটার পকেটে হাত দিয়েছিলেন চুরির উদ্দেশ্যে। আপনার ভাষায় যেটা হলো পকেট মারি। আপনি একজন কনফিডেন্ট পকেটমার মানতে হবে, কিন্তু আমার নজর ফাঁকি দেওয়া এত সহজ না। মানুষের পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে এই পুলিশ অফিসারের মনটাই চুরি করে নিয়ে গেলে তোমার সাথে চোর পুলিশের খেলা বেশ ভালোই জমবে। কথাগুলো নিজের মনে বলে আয়ান মিটে মিটে হাসতে থাকে। এদিকে আয়ানকে এইভাবে হাসতে দেখে কনস্টেবলটা মনে মনে বলে, এ কি স্যার, এমন পাগলের মতো আসতেছেন কেন? ভূত দিল নাকি? যাকে ধরুক আমার কি, আমি আমার কাজ করি। ভূতের সাথে হাসতে থাকুন। এই বস, তোমাকে নাকি পুলিশে ধরেছিল? আরে ধুর ঘটু, ওই পুচকি পুলিশ ধরবে আমাকে? ও কেন, ওর বাপের ক্ষমতাও নেই তোর বসকে ধরে। শালাকে এমন বলদ বানিয়েছি আর এমন প্যারেক দিয়েছি, এরপর থেকে দেখা হলে আমার থেকে 10 হাত দূরে থাকবে। বস, আমি শুনেছি এই নতুন পুলিশটা নাকি হেভি ডেঞ্জারাস। আয়ান চৌধুরী নাম। এই তো পরশু রাতে মামদকে তুলে নিয়ে গেছে। এমন 3rd ডিগ্রি দিয়েছে, শালা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। বলিস কি? মামদো মানে ওই মাদক ব্যবসায়ীটা নাকি? হ্যাঁ বস। ওই শালার ভয়ে আগের এসআইটা মিসইউ করতো, আর এই এসআই তুলে নিয়ে 3rd ডিগ্রি দিয়ে দিল। শালার দম আছে বলতে হবে। ভালোই হয়েছে ওই মামদোকে মেরেছে। এইসব মাদক ব্যবসায়ীদের সাথে এমনই করা উচিত। শালা হারাম ব্যবসা করে বেড়ায়, যুবক সমাজটাকে একদম ধ্বংস করে দিল শালা। একদম হারাম ব্যবসায়ীদের এইভাবেই প্যারেক দেওয়া উচিত। নদীর কথা শুনে ঘটু মুখ করে কুচকে বলে, আর আমরা যেটা করি সেটা বুঝি হারাম না? পকেটমারি করা কি হালাল নাকি? এসব ছোটখাটো বিষয় এর সাথে মাদক ব্যবসাকে মিলালে হয় নাকি? আমরা বড়লোকদের পকেট মেরে ওদের বিশাল সম্পদের সামান্য কামাই, এতে ওদের তেমন কোনো ক্ষতি হয় না, বুঝলি? বেশিরভাগ বড় লোকেরাই জাকাত দেয় না। তাদের পকেট মারলে সেই টাকা তো আমরা নেই, এতে ওদের জাকাত দেওয়া হয়ে যায়, এতে আল্লাহ পাপ দেয় না। কি জানি বাবা, তোমার এইসব সায়েন্স আমি বুঝি না। ওই পুলিশটার থেকে সাবধানে থেকো, বুঝলে? আরে ছাড় তো, ও আমার বালটাও ছিঁড়তে পারবে না। চাপ নিস না, চিল কর। কথাটা বলে নদী ওড়না নাচাতে নাচাতে নিজের বাসায় চলে যায়। নদীদের বাসা একটা একতলা বিল্ডিং, বেশ পুরনো। ওর দাদুর হাতে তৈরি করা। ওর বাবা একজন মুদি দোকানের মালিক। বাজারের মাঝে দোকান হওয়ায় বেশ ভালোই কেনা বেচা হয় ওদের। বাসার মেইন দরজা পেরোতেই একটা উড়ন্ত খুন্তি এসে নদীর কপালের কোনায় লাগে। আকস্মিক আক্রমণে নদী নিজেকে বাঁচানোর উপায় পায় না।
কপালের কোনা কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। নদী হাত দিয়ে জায়গাটা চেপে ধরে। তখনই বাড়ির ভেতর থেকে রাগে গজরাতে গজরাতে একজন মহিলা বেরিয়ে আসেন। সম্পর্কে তিনি নদীর সৎমা। এসেছেন নবাবের ঝি? এই ফকিন্নির বাচ্চা, সারাদিন কোথায় ছিলি তুই? রান্না করতে হবে সেটা কি ভুলে গেছিস? তোর ছোট বোন আর বাপ কি গিলবে? আমি কি খাবো? সেই সকালে বেরিয়েছিস, এখন আসছিস নাচতে নাচতে? কেন, আপনি কি পঙ্গু? হাত নেই সাথে? রান্না করতে পারেন না নাকি? তুই থাকতে আমি কেন রান্না করব? আমি কি তোর বাপের ঘরের কাজের লোক? সেটা তো আমিও না। নিজের স্বামী সন্তানের জন্য রান্না করবেন, এতে কাজের লোক হওয়ার কি আছে? এই ফকিন্নির বাচ্চা, একদম চুপ কর। তুই থাকতে আমি কেন রান্না করব? আর কে কার সন্তান? তুই আর তোর বোন আমার সন্তান না? তোদের জন্য হাত পুড়িয়ে রান্না করার কোনো মানেই হয় না। আর ভুলে গেছিস তোকে আর তোর বোনকে কোন শর্তে এই বাড়িতে থাকতে দিয়েছি? ঘরের সব কাজ করবি তুই। এখন যদি তুই সেই শর্ত না মানিস, তাহলে তোকে আর তোর বোনকে ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কোন সাহসে আমাকে ফকিন্নি বলেন? ফকিন্নি কে সেটা ব্যবহারেই বোঝা যায়। আর আপনি কে আমাকে আমার বাড়ি থেকে বের করার? এই বাড়িটা আমার মায়ের ছিল, তাই এখন এই বাড়িতে সবচেয়ে বেশি অধিকার আমার বোন আর আমার। আর হ্যাঁ, আমার মনে আছে ছোটবেলায় আপনার দেওয়া শর্তে আমি রাজি হয়েছিলাম। কি বলুন তো, আমি নদী কথা দিয়ে কথা রাখতে জানি, তাই ঘরের সব কাজ করি। আপনার হুমকি ধামকি কেনা আমি নদী ভয় পাই না। যত বড় মুখ না তত বড় কথা। কথাটা বলেই নদী সৎ মা এসে ওর গালে চড় মারতে যায়। নদী ওনার হাতটা শক্ত করে ধরে ফেলে আর বলে, একবার খুন্তি ছুঁড়ে কপাল কেটেছেন, রক্তও ঝরেছে, এখন আবার গায়ে হাত তোলার মতো ভুল করতে যাবেন না। এই যে দেখছেন আমার এই হাত, এটা না কাটতে কাটতে লোহার মতো শক্ত হয়ে গেছে। এর শক্তির সাথে আপনি পেরে উঠবেন না, তাই ব্যর্থ চেষ্টা করবেন না। আর হ্যাঁ, এরপরে কখনো আমার গায়ে হাত তুলতে আসলে সোজা জেলে পাঠাবো বলে দিলাম। আমি এখন সেই ছোট সহজ সরল নদী নেই, বাইরের জগৎটা খুব ভালো করে চিনি। নদীর কাছে অপমানিত হয়ে ওর সৎ মা নিজের ঘরে চলে যায়। যাওয়ার সময় মনে মনে বলেন, আজকে তোর বাপ আসুক, তারপর তোকে মজা দেখাবো। নদী নিজের রুমে যায়। সেখানে ওর ছোট বোন ঘুমিয়েছিল। ওর ছোট বোনের বয়স 16 বছর। ওর বোনের জন্মের সময় ওর মা মারা যায়। ওর বয়স ছিল তখন 10 বছর। ওর মা মারা যাওয়ার 2 মাসের মাথায় ওর বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করে উনি ধীরে ধীরে বদলে যেতে থাকেন। নদীকে আর ওর ছোট বোন নেহাকে পর করে দেয়। ওর সৎ মায়ের কথায় ওঠে আর বসে। ওনার কথায় নদীকে আর নেহাকে বাড়ি থেকে বেরও করে দিতে চায় একবার। তখন নদী ওর সৎ মায়ের হাতে পায়ে ধরে। ওর নানা নানি মারা যায়। ওর মা ছিল ওর নানা নানির একমাত্র মেয়ে, তাই ওই দিকের আত্মীয় বলতে কেউই ছিল না যে ওদের 2 বোনকে লালন পালন করবে। নদীর সৎ মা নদীকে শর্ত দেয়, ওকে বাড়ির সব কাজ করতে হবে, তাহলে উনি ওদের 2 বোনকে থাকতে দেবেন। উনি জানতেন বাড়িটা ওদের মায়ের নামে, তাই এখন ওদের বাড়ি থেকে বের করতে গেলে উনি ঝামেলায় পড়বেন। সমাজের মানুষ ওনাকে ছেড়ে কথা বলবেন না। তাই বুদ্ধি করে উনি নদীকে দিয়ে এমন শর্তে রাজি করিয়ে নেন। ওনার নিজেরও একটা মেয়ে আছে, আগের সংসারের নাম দীপা। সে এখন নদীদের বাসাতেই থাকে। নদীর থেকে কয়েক মাসের ছোট সে, মায়ের মতোই হয়েছে। সব সময় নদীকে আর নেহাকে জ্বালাতন করতে থাকে। নদীও ছেড়ে দেয় না, আচ্ছা মতো ধুলাই দিয়ে দেয়। ছোট বোনের মাথায় হাত বোলাতে থাকে নদী। ওর স্পর্শ পেয়ে ওর বোনের ঘুম ভেঙে যায়। নেহা নদীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে থাকে। সেটা দেখে নদীর মাথায় আগুন জ্বলে ওঠে। ভাইয়া, আমার চকলেট কোথায়? আরে ভাই, হয়তো ভুলে গেছে। এখন তোর জন্য চকলেট আনতে ভুলে যাচ্ছে, কিছুদিন পরে তোর জন্য আর চকলেট আনবেই না। কেন আনবে না ভাইয়া? কারণ তোর আয়ান ভাই তোর জন্য একটা ভাবি নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। আর যখন চকলেট আনবে ওর বউ মানে তোর ভাবির জন্য, তুই আউট, ভাবি ইন। হ্যাঁ আকাশ ভাই, তুমি সত্যি বলছো? আয়ন ভাই, আকাশ ভাই সত্যি বলছে? তুমি ভাবি আনবে? কে সে? তুমি প্রেম করো, আমাকে তো বললে না। আহ আকাশ, এসব কি হচ্ছে? ওরা ছোট। হ্যাঁ তো ছোট, তার জন্য কি ওদের জানার প্রয়োজন নেই যে ওদের পায়ে তুমি কিভাবে কুড়াল মারছো?
আমি কখন ওদের পায়ে কুড়াল মারলাম? বারে, ওদের জন্য ভাবি আনলে তখন কি আর ওদের তুমি ভালোবাসবে? তখন তো সব ভালোবাসা তোমার বউয়ের জন্য থাকবে। আকাশ, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। ছোটদের সামনে এসব কি হচ্ছে? শোনো ভাইয়া, আমি মোটেও ছোট না। নাও আই অ্যাম 18 ব্রো। এই আকাশ ভাই, মেয়েটা কে গো? সে আছে একজন, তোর ভাইকে হেব্বি ধোলাই করতে পারবে। নো, আমার বিগ ব্রোকে ধোলাই করবে এমন ভাবে আমি চাই না। এই মাথা মোটাটাকে এখান থেকে বিদায় করতো। আমাকে একদম মাথা মোটা বলবে না, তাহলে কিন্তু তোমার সব কিছু ফাঁস করে দেব। ওরে বিচ্ছু, তুই আবার আমার কি ফাঁস করবি শুনি? তুমি যে ওই দিন লুকিয়ে লুকিয়ে। ওর দিকে পুরো কথা শেষ করতে দেয় না আকাশ। তার আগেই ওর মুখ চেপে ধরে ওকে চুপ করিয়ে দেয়, আর চোখের ইশারায় ওকে ভয় দেখাতে থাকে। আয়ান আর অর্পি আপন ভাই বোন। অন্তি আয়ানের কাকার মেয়ে, আর আকাশ ওদের ফুপুর ছেলে। ওরা সবাই একই বাসায় থাকে। আকাশ আর আয়ান প্রায় সমবয়সী। আয়ান আকাশের চেয়ে কয়েক মাসের বড়। অর্পির বয়স এখন 18 ও আকাশের 6 বছরের ছোট, আর অন্তির বয়স 10 বছর। তোর মুখে এটা কিসের দাগ বনু? কে মেরেছে তোকে? ছোট আপি, ওই ডাইনিটার এত বড় সাহস আমার কলিজার গায়ে হাত দেয়। আজকে ওর খেল খতম। কথাটা বলে নেহার হাত ধরে ওকে টেনে নিয়ে দীপার ঘরে যায় নদী। দীপা তখন বসে বসে মেকআপ করছিল। নদী গিয়ে মেকআপ বক্স থেকে কালো শ্যাডো নিয়ে সেটা দীপার চোখে মুখে লিখতে দেয়। দীপা আয়নায় তাকিয়ে নিজের এমন হাল দেখে নদীর দিকে রাগি চোখে তাকায়। হাউ ডিয়ার ইউ! কথাটা বলে নদীকে একটা চড় মারতে যায় দীপা। নদী ওর হাত ধরে উল্টো ওকেই একটা চড় মেরে দেয়। তুই আমাকে চড় মারলি? তোর এত বড় সাহস! চুপ! তুই কোন সাহসে আমার বোনকে মেরেছিস? আমার বোনের গায়ে হাত দিতে বারণ করেছিলাম না তোকে? তাহলে কেন মারলি? বেশ করেছি, মেরেছি, আরো মারবো। না, মারবি না। এরপর মারলে এর থেকে খারাপ অবস্থা করব তোর। আজকে শুধু একটা দিলাম, এর পরের দিন এতগুলো দেব যে তোর চোয়ালের হাড় ভেঙে যাবে। দীপাকে ওয়ার্নিং দিয়ে নদী নেহাকে নিয়ে নিজের রুমে চলে যায়। নদী আর নেহা চলে যাওয়ার পরে দীপা নিজের ড্রেসিং টেবিলের সব মেকআপ নিচে ফেলে দেয়। ও মনে মনে নদীকে গালি দিতে থাকে। রাতে নদীর বাবা আসার পর ওর সৎমা আর দীপা তার সামনে নাটক শুরু করে দেয়। কিছু ঘন্টা পরে এই মেয়ে দুটো কে? আয়ান, এরা তোমার সাথে কি করছে? আকাশ ভাই, এটা কি ভাবি যার কথা তুমি বলছিলে? হ্যাঁ, এটাই সেই মেয়ে। কিন্তু তোর ভাই হঠাৎ করে একে বিয়ে করে নিয়ে আসলো কেন, সেটাই তো বুঝতে পারছি না। বারে, তুই তো বলছিলে। বারে, তুমি তো বলছিলে ভাই আর ভাবি পছন্দ, একে অপরকে ভালোবেসে তাই বিয়ে করছে। এতে আবার না বোঝার কি আছে শুনি? আরে গবেট, তোর ভাই তোর ভাবিকে আজকেই প্রথম দেখেছে, আর প্রথম দেখাতেই তোর ভাবিকে পছন্দ করেছে। আমার ভাই বলে কথা, দেখছো, একদিনে মেয়ে পছন্দ করে তাকে পটিয়ে বিয়ে করে নিয়েছে। এসবের জন্য না যোগ্যতা লাগে। এই চুপ কর তো, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, না হলে একদিনে এই মেয়ে পটে গেল। সকালেই তো ঝগড়া করলো, প্রথম দেখাতে ওর সাথে ঝগড়া করে আবার সেই দিনই ওর উপরে ইমপ্রেস হয়ে বিয়ে করবে। না না, কিছু তো একটা ঘাপলা আছেই। ওসব কোনো ঘাপলা টাপলা না, বুঝলে? আমার ভাই হ্যান্ডসাম তাই ভাবি পড়তেছে। তোমার মতো হনুমান মুখও না ভাই। আমি হনুমান মুখ? অবশ্যই, না হলে সমবয়সী হয়ে আমার ভাই বউ নিয়ে চলে আসলো, তুমি একটা প্রেমিকা জোটাতে পারলে না? জোটাবো আর কি করে, সে তো আমায় দেখেও দেখে না। কিছু বললে? না। কি হলো আয়ান, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? এই মেয়ে দুটো কে? মা ও নদী, আর ও হচ্ছে নদীর ছোট বোন নেহা। হ্যাঁ, তো ওরা এখানে কি করছে? বাবা, আমি নদীকে বিয়ে করেছি, ওকে ভালোবাসি আমি। তুই প্রেম করিস, আবার সেই মেয়েকে বিয়ে করে আনলি? এ আমার সেই ছেলে যে আমাকে বন্ধুর মতো সব বলতো, আর এত বড় কথা আমাকে কেন লুকিয়ে গেলি? হ্যাঁ, সেটাই তো, কাকে না কাকে এভাবে বিয়ে করে নিয়ে আসলে এটা তো ঠিক না। আমাদের তো একবার জানাতে পারতে, আমরা খোঁজ খবর নিতাম, তারপর না হয় যা হবার হতো। আর কাউকে না বলিস, আমাকে তো বলতে পারতি। পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হলেও তোর সাথে তোর বিয়ে দিতাম না।
তুই আজকে আমাকে অনেক কষ্ট দিলি। আই এম সরি মা, ওর বাসা থেকে একটু ঝামেলা করছিল, ওকে জোর করে এক বুড়োর সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। 5 বছরের প্রেম আমার, ওকে কিভাবে অন্যের হতে দিতাম বলো? আয়ানের কথা শুনে আকাশ পুরাই টাসকে খেয়ে যায়। সেই সাথে নদীও ওর দিকে চোখ বড় বড় করে তাকায়। আয়ান নদীর হাতে একটু শক্ত করে চাপ দিয়ে ওকে ফিসফিস করে বলে, চোখ দুটো অমন রসগোল্লার সাইজ থেকে মার্বেলের সাইজ বানাও। যা করছি যা বলছি তোমার ভালোর জন্য বলছি, আমাকে সবটা ম্যানেজ করতে দাও। আয়ানের কথা শুনে নদী নিজের এক্সপ্রেশন ঠিক করে নেয়। ও গিয়ে আয়ানের আম্মুর হাত ধরে কান্না করতে করতে বলে, আম্মু বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। আপনাদের বংশের বাতি আমার গর্ভে, তাকে কিভাবে অস্বীকার করবেন বলুন? নদীর কথা শুনে এবার আয়ানের চোখ বড় বড় হয়ে যায়। ও হাঁ করে নদীর দিকে তাকিয়ে থাকে। নদী ওর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে ওকে স্বাভাবিক হতে বলে। আয়ান অনেক কষ্টে একটা ঢোক গেলে স্বাভাবিক হয়। নদীর কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আকাশের এমন মনে হয় যে ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। ও অর্পিকে বলে, তোর ভাই তো ভালো জাউরা আছে, ওর নাকি 5 বছরের প্রেম, তার ভিতরে মেয়ে নাকি আবার প্রেগনেন্ট, আর আমাকে বললো আজকেই দেখা, জাউরা নাম্বার 1। আমার ভাইকে একদম চাওড়া বলবে না, ফল ভালো হবে না। তোমার গোষ্ঠী উদ্ধার করে দেবো বললাম। তা তুই কি আমার গোষ্ঠীর বাইরে নাকি রে? এই, তুমি আমার সাথে আর কথা বলবে না, আমার ভাইকে নিয়ে কিচ্ছু বলবে না। বংশের বাতি মানে? আমি প্রেগনেন্ট আম্মু, আপনার ছেলের সন্তান আমার গর্ভে। এসব কি বলছো তুমি? আমার গর্ভের সন্তানের কসম, আমি সত্যি বলছি। আয়ান, তোর থেকে আমি এটা আশা করিনি বাবা। তুই কিভাবে পারলি এমন একটা কাজ করতে? 5 বছরের প্রেম, আবার বাচ্চা! আল্লাহ, এ কি দিন এলো আমার। আম্মু আপনি ওর উপরে রাগ করবেন না, আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু বিশ্বাস করেন আমি ওকে নিজের প্রাণের থেকেও ভালোবাসি। আপনি একবার আমার দিকে তাকান, দেখুন তো আমি কত কিউটি পিউটি একটা মেয়ে। এমন কিউটি একটা মেয়ে আপনার ছেলের বউ, এটা ভেবে হলেও ওকে মাফ করে দেন আর নিজে নাতি নাতনির আসার জন্য প্রস্তুতি নিন। হ্যাঁ, কিউট তুমি আছো, কিন্তু ওর কোনো মাফ নেই। ও বললে কি আমরা তোমাদের সম্পর্ক মানতাম না নাকি? ও কেন লুকালো? এখন বউ বাচ্চা এনে বলবে আর ওকে ক্ষমা করব? তা হবে না। তুমি এসো মা, ভিতরে এসো। এত সময় বাইরে দাঁড়িয়ে থাকা তোমার স্বাস্থ্যের জন্য ঠিক না। তোমার এখন রেস্ট প্রয়োজন, রেস্ট করো তুমি। আয়ানের মা নদীকে রুমে নিয়ে যায়। আয়ান সোফায় বসে পড়ে। বাড়ির আর সবাই যে যার রুমে চলে যায়, আকাশ বাদে। ও আয়ানের সামনে এক গ্লাস পানি নিয়ে এসে রেখে দাঁত কিরমির করতে করতে বলে, শালা নেমো খারাম, ওই মেয়ের সাথে 5 বছর ধরে প্রেম চালিয়ে যাচ্ছিস, আমাকে একবার জানালিও না। আবার আকাম করে কয়েকদিন পরে বাচ্চার বাপ হবি। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। তোকে ভাই বলতেও আমার লজ্জা হচ্ছে। বিশ্বাস করো আমি নির্দোষ, আমি এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কবে ওর সাথে রিলেশন করলাম, ওকে প্রেগনেন্ট করলাম, আমি জানি না। কোনো চুরি ধরা পড়ার পরে বলে না যে সে চুরি করেছে। আরে শালা আমি সত্যি বলছি, তুই তো অন্তত বিশ্বাস কর। আমাকে একদম শালা বলবি না, আমার বোন নাই, আর থাকলেও তোর কাছে বিয়ে দিতাম না। তোর মতো মিথ্যুক লুচ্চা যাওয়ার কোনো অধিকার নেই আমার দুলাভাই হওয়ার। কথাটা বলে আকাশ নিজের রুমে চলে যায়। আয়ানও নিজের রুমে যায়। ও গিয়ে দেখে ওর মা তখনও নদীর সাথে কি কথা বলছে। একটু পরে উনি নদীকে রুমে রেখে নেহাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। উনি বের হতে আয়ান রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকেও রুমের দরজা আটকে দেয়। নদী তখন অন্যদিকে তাকিয়েছিল। দরজার শব্দ শুনে ও পেছনে তাকিয়ে দেখে আয়ান ওর দিকে রাগে চোখে তাকিয়ে আছে। নদী কিছুটা ভয় পেলেও বাইরে থেকে নিজেকে রিল্যাক্স মুডে রাখে। আয়ান নদীর সামনে এসে বলে, এটা তুমি কি করলে? ও মা, আমি আবার কি করলাম? নিচে সবাইকে কি বললে তুমি? তুমি আমার বাচ্চার মা হতে চলেছো। তুমি জানো তোমার জন্য আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের কাজিন আকাশও আমাকে ভুল বুঝলো। ও আমাকে কি কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমি মিথ্যুক, লুচ্চা, জাউরা। সে আপনি যাওরা কিনা জানি না, তবে মিথ্যুক তো বটেই, সাথে একটু লুচ্চাও আছেন। কি বললে তুমি? আমি লুচ্চা?
অবশ্যই, তা না হলে একটা মেয়েকে একা পেয়ে এইভাবে দরজা আটকে দিতেন নাকি? তো আমি কি তোমার সাথে রোমান্স করব বলে দরজা আটকিয়েছি নাকি? আর শোনো, আমি মিথ্যে বলি না। আজকে শুধুমাত্র তোমার জন্য মিথ্যা বললাম। আপনি মিথ্যা বলেন কিনা তা আমার ভালো জানা আছে। মানে? আপনি তো একজন পুলিশ, আর পুলিশের থেকে বড় মিথ্যুক আর দুনিয়াতে নেই। পুলিশ হলে যে মিথ্যা বলতে হবে এটা তোমাকে কে বলেছে? আমি একজন সৎ পুলিশ অফিসার। আমার চরিত্রে তুমি কালি লাগিয়ে দিলে আজকে। তোমাকে কে বলেছিল মাতব্বরি করে বলতে যে তুমি আমার সন্তানের মা হতে চলেছো? এমনটা না বললে তো কেউ আমাদের বিয়েটা মানতো না। আমি মুভিতে দেখেছি, বাচ্চার কথা শুনলে সবাই গলে যায়। দেখলেন না, আপনার আম্মুও গলে গেল, আমাকে কত আদর যত্ন করে নিয়ে আসলো। সবাই মানতো, একটু গাইগুই করতো ঠিকই, পরে মেনে নিত। তুমি সবটা নষ্ট করে দিলে। এখন কি হবে? কি আবার হবে? মেনে তো নিয়েছেই, হওয়ার কি আছে আর? তুমি যে সবাইকে বললে তুমি প্রেগনেন্ট, এখন বাচ্চা পয়দা করবে কোথা থেকে? মানে বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। তা তোমার পেটেরটা এখন কই পাবে? সেটা যখন হওয়ার টাইম তখন দেখবো। বললেই হয়ে গেল, তাই না? এত বড় মিথ্যা তোমাকে কে বলতে বলেছে? এই আপনি আমাকে মেজাজ দেখাচ্ছেন কেন? হ্যাঁ শুনুন, আমি নদী কিন্তু কারো মেজাজ সহ্য করি না, বলে দিলাম। মেজাজ দেখাতে হলে অন্য কাউকে দেখান, আমাকে না। তো তোমার অত পকর পকর কে করতে বলেছিল শুনি? আপনি, সরি, তুমি বেশি পকর পকর করো। বয়সে আমার থেকে ছোট, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলো। কে বলেছে আমি তোমার ছোট? আমার পয়দা হওয়ার সময় কি তুমি এসে দেখেছিলে নাকি? না দেখিনি, কাজে অফিসে তোমার এনআইডি কার্ডে তোমার বয়স দেখেছি। তুমি আমার থেকে বয়সে ছোট। কি শেষমেশ কিনা নিজের থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করলাম। এখন তো আমার বন্ধুরা আমাকে বলবে আমি নিজের চেয়ে বয়সে বড় মেয়েকে, সরি, বুড়ি মেয়েকে বিয়ে করেছি। ওই হ্যালো, সমস্যা কি তোমার? হ্যাঁ, হতে পারো বয়সে তুমি আমার ছোট, কিন্তু তার মানে তো এই না আমি বুড়ি। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় আমি বুড়ি? না, বুড়ি না, তবে আমার থেকে একটু বয়স্ক তো আছো। আমি বয়স্ক? জানো, আমার এলাকার ছেলেরা সব আমার উপরে ফিদা হয়ে থাকে, আর তুমি আমাকে বয়স্ক বলো? সাহস তো কম না তোমার? আমার সাহস বরাবরই একটু বেশি। সাহস বেশি না হলে কি আর ডিফেন্সে থাকতাম নাকি? শুনুন, সাহস দেখাতে হলে বাইরে গিয়ে দেখাবেন। মনে রাখবেন, বর যতই বাঘ হোক, বউয়ের সামনে তাকে ভিজে বিড়াল হয়েই থাকতে হয়। নদীর কথা শুনে আয়ান ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। তারপর ধীরে ধীরে নদীর দিকে এগোতে থাকে। আয়ানকে এগোতে দেখে নদী একটু ঘাবড়ে যায়। তুমি এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? আয়ান ওর কথাকে কোনো পাত্তা না দিয়ে ওর দিকে এগোতে থাকে। নদী প্রথমে ঘাবড়ে গেলেও এবারে রাগ হয় ওর। ও আয়ানের বুকে 2 হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে ওকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, তোমার বন্ধু মানে কাজিন ঠিকই বলেছে, তুমি আসলে একটা লুচ্চা, শালা ভণ্ড কোথাকার। আমার ধারে কাছেও আসলে তোমার অবস্থা খারাপ করে দেবো, বুঝলে? ও আচ্ছা, তাই নাকি? তা কি করবে শুনি? আমি ক্যারাটে জানি, তোমার সোনার বাংলা ইন্নালিল্লাহ করে দেবো একদম। নদীর কথা শুনে আয়ান বিষম খায়। আতঙ্কিত চোখে নদীর দিকে তাকিয়ে বলে, নিজের বউকে ছোঁয়ার অপরাধে এমন শাস্তি? এটাও সম্ভব? এমন আইন আমি মানি না। শেষমেশ আমার সবচেয়ে মূল্যবান সম্পদে হাত। আইনের রক্ষককে তুমি আইন ভঙ্গের হুমকি দাও? তোমার ভয় লাগে না? এই যে আমাকে থ্রেট দিলে, এর জন্য তোমাকে অ্যারেস্ট করতে পারি, জানো? আর তুমি যে আইন ভঙ্গ করতে চাইছো, একজন পুলিশ হয়ে একটা সহজ সরল নিরীহ মেয়ের ইজ্জত লুটতে চাইছো, তার বেলায় দেবো নাকি তোমার নামে কেস ঠুকে? বাহ, কিয়া সিন হ্যাঁ। পুলিশকে তুমি কেসের ভয় দেখাও? তোমার কাছে কি প্রমাণ আছে আমি তোমার ইজ্জত লুটতে চেয়েছি? প্রমাণ আমি নিজে। এমন সহজ সরল একটা মেয়ে গিয়ে যদি বলি তুমি আমার ইজ্জত লুটতে চেয়েছো, কেউ সেটা চোখ বন্ধ করে মেনে নিবে। ওয়েট, এখানে সরল সোজাটা কে? কেন আমি? তুমি যদি সরল সহজ হও তাহলে সরল সহজ মেয়েগুলো লজ্জা পাবে। তুমি আমাকে অপমান করলে। তোমার মান আছে বুঝি? এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হচ্ছে? তুমি আমাকে এইভাবে বলতে পারো না। বলে তো ফেলেছি, এখন কি করবে শুনি?
দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। কথাটা বলে নদী আয়ানের দিকে এগোতে থাকে। হাঁটতে গিয়ে ওড়নায় পা আটকে নদী পড়ে যেতে নেয়। পড়ার সময় সামনে কিছু না পেয়ে আয়ানের শার্টের কলার টেনে ধরে। নদীর সাথে সাথে আয়ানও পড়ে যায়। নদী গিয়ে সোফায় পড়ে আর আয়ান ওর ওপরে গিয়ে পড়ে। ভয়ে নদী চোখ বন্ধ করে নেয়। আয়ান এক দৃষ্টিতে নদীকে দেখতে থাকে। নদীর চোখের ওপরে কিছু চুল এসে পড়েছিল। আয়ান ফু দিয়ে সেগুলো সরিয়ে দেয়। নদীর সাথে সাথে চোখ মেলে তাকায়। আয়ান হুট করে নদীর ঠোঁটে কিস করে দেয়। আয়ানের হুট করে কিস করায় নদী অবাক হয়ে যায়। ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। কিছু সময় পরে নদীও ফিলে চলে আসে। ও নিজেও আয়ানের ঠোঁটে কিস করতে থাকে। পুরো 7 মিনিট পরে আয়ান নদীর ঠোঁট ছাড়ে। আয়ান সরে যাওয়ার পরে নদীও স্বাভাবিক হয়ে যায়। একটু আগে কী হলো সেটা মনে করে নদী উঠে দাঁড়িয়ে নিজের ঠোঁট 2 হাত দিয়ে ধরে আয়ানের দিকে চোখ বড় বড় করে তাকায়। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারে না। নদীর আগে কণ্ঠে আয়ানকে বলতে চায়, এটা তুমি কি করলে? আমাদের বিয়ের শর্ত কি তুমি ভুলে গেছো? আয়ান কোনো উত্তর দেয় না। ও এক মোহে নদীর দিকে তাকিয়ে থাকে। হুট করে নদীর সামনে এসে ওর কোমর জড়িয়ে ধরে এক হাত দিয়ে, আর এক হাত নদীর মাথার পেছনে দিয়ে নদীর মুখটা নিজের কাছাকাছি এনে নদীর কানে ফিসফিস করে বলে, কখন কি কথা হয়েছিল ভুলে যাও, ফরগেট এভরিথিং। এখন কি হতে চলেছে সেটা নিয়ে ভাবো। আই নিড ইউ রাইট নাও। আমার এখন তোমাকে লাগলে আই নিড ইউ ডিপলি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, না হলে আইনের রক্ষক হয়ে আমাকে আইন ভাঙতে হবে। আই অ্যাম নট এ ক্রিমিনাল। আমি আইন ভাঙতে চাই না। সো কোঅপারেট উইথ মি, আদারওয়াইজ একদম চুপ থাকো। আমাকে আমার কাজ করতে দাও। ভুলেও আমাকে আটকানোর বা পালাবার চেষ্টা করো না। ইউ নো না, আইনের হাত অনেক লম্বা। আয়ানের কথার ধরন শুনে নদী নিজের কেমন সম্মোহিত হয়ে যায়। ও আয়ানকে বাধাও দেয় না, কিছু বলেও না। আয়ান নদীর ঘাড়ে কিস করতে থাকে। তারপর নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। নদীকে নিজের স্পর্শে পাগল করে দিতে থাকে আয়ান। ভালোবাসা, লজ্জা, ব্যথা সব কিছুর মাঝে নদী একাকার হয়ে যায়। নদী আয়ানের বুকেই ঘুমিয়ে পড়ে। আয়ানও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নদীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজেকে আয়ানের বুকে দেখে নদী ঝটকা খায়। তারপর ওর একটু আগের ঘটনা মনে পড়ে। ও নিজেকে নিজেই বলে, আই হাই, এই শালা আমার সর্বস্ব লুটে নিয়ে গেল। এখন আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? শালা পুলিশের বাচ্চা, তুই আমার ইজ্জত লুটে নিলি। মনে চাচ্ছে তোর টুনটুনি কেটে দেই। আর আমারই বা কি হয়েছিল? আমি কেন ওকে আটকালাম না? কেমন রোবটের মতো ওর তালে তালে মিলিয়ে গেলাম। মেনু লুট লাগায়া আমি এখন নিচে গিয়ে সবাইকে বলবো ওই পুলিশের বাচ্চা আমাকে হ্যারাস করেছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে। থু সে তুমি বলতেই পারো, কিন্তু কেউ বিশ্বাস করবে তো? থু 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 থু। তুমি আমার মনের কথা শুনলে কিভাবে? মনে মনে কথা বললে সেটার সাউন্ড যদি মাইকে গান বাজানোর মতো হয় তাহলে শুনতে তো পারবই। এত কুল সেজো না। আমি এক্ষুনি নিচে যাব আর গিয়ে তোমার কুকর্মের কথা সবাইকে বলবো। তুমি যে আমার সাথে নোংরামি করেছো সেটা সবাই জানবে এখন। যাও বলো। একটা হ্যান্ড বাইক এনে দেবো নাকি সুইটহার্ট? আচ্ছা, তুমি না আমার প্রেম করে বিয়ে করা বউ, আমার বাচ্চা তোমার গর্ভে, তাহলে আমাদের ভিতরে সব কিছু তো আরো আগেই হয়ে গেছে, তাই না? এখন তুমি যদি নিজেকে সবার সামনে হাসির পাত্র বানাতে চাও তো গিয়ে বলে দাও একটু আগে কি হয়েছে। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমার দুর্বলতার সুযোগ নিলে তুমি। কি সুযোগ নিলাম? আমার সাথে জোর করে ওইসব করলে। আমি তোমাকে জোর করেছি? আচ্ছা ফাইন, তোমার কথাই মানলাম যে আমি তোমাকে জোর করেছি, কিন্তু তুমি আটকাওনি কেন? আমাকে বাধা দাওনি কেন? তুমি চাইলেই নিজের শক্তি খাটাতে পারতে আমার উপর, নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করতে পারতে, চিৎকার করতে পারতে, কিন্তু তুমি সেটা না করে আমার সাথে তাল মিলিয়েছো। কেন আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করনি? এরপরও বলবে যে আমি জোর করেছি? তোমার কোনো ইচ্ছা ছিল না? যদি সত্যি তাই মনে করো তুমি, তাহলে আমি প্রমিস করছি আজকের পর থেকে তোমাকে টাচ করব না যতদিন না তুমি নিজে থেকে এসে ধরা দাও। শেষের কথাগুলো আয়ান খুব রেগে সিরিয়াস মুডে বলে ওয়াশরুমে যায়।
নদী নিজের কাপড় ঠিক করে আয়ানের পেছনে পেছনে ওয়াশরুম অব্দি যায়, কিন্তু নদী ভিতরে আসার আগেই আয়ান দরজা আটকে দেয়। আয়ান জোরে দেয়ালে একটা ঘুষি মারে। নদী দরজার বাইরে থেকে সেটা শুনতে পায়। ঘুষির শব্দে নদী কেঁপে ওঠে। ও নিজেকে নিজে বলে, যাক বাবা, ওই পুলিশের কি মাথার তার কেটে গেল নাকি? শালা ক্রিমিনালকে না ধরে দেওয়ালে মেরে ঘুষি প্র্যাকটিস করছে। যাই হোক, আমাকে বের হতে হবে, একবার ও বাড়িতে যাব। আজকে কত দেরি হয়ে গেল, ধান্দা পানি তো করতে হবে, আমি বরং যাই। নদী ওর বোনের রুমে গিয়ে গোসল করে বেরিয়ে পড়ে। আয়ান নেহার থেকে জানতে পারে নদী ওদের বাড়িতে গেছে। আয়ানও রেডি হয়ে বেরিয়ে পড়ে। নদী ওদের বাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে আগের দিন রাতের ঘটনা মনে করে। অতীত, নদী আর নেহা নিজেদের রুমে শুয়েছিল। তখনই বাইরে থেকে ওর সৎ বোন আর সৎ মায়ের আওয়াজ শুনতে পায়। ওরা দুজন নদীর নামে নালিশ করছিল ওর বাবার কাছে। এই মেয়ে অতিরিক্ত বার বেড়েছ, আমাকে হুমকি রে ভয়া দেখিয়ে ওকে আর ওর বোনকে রেখেছিলাম, কিন্তু ও তো আমাকেই দেমাক দেখায়। হ্যাঁ বাবা, ও আমাকেও মেরেছে। এই দেখো, আমার হাতে নখ দিয়ে আঁচড় দিয়েছে। আপু, তুমি কখন ওর হাতে আচার দিলে? দেখছো কি মিথ্যা বলে? আরে বলতে দে তো, বললে আমার ঘোড়ার ডিম হবে, হয়তো দুটো চড়থাপ্পড় খাবো। আজকে থেকে হয় ও থাকবে, না হয় আমি থাকবো এ বাড়িতে। ও সাহসটা একবার চিন্তা করো, ও আমাকে বলে আমাকে মারবে। আজকে আমার দিকে খুন্তি ছুঁড়ে মেরেছিল, একটুর জন্য লাগেনি। আপনি এত মিথ্যুক কেন বলুন তো? আমি আপনার দিকে খুন্তি ছুঁড়েছি নাকি? নদী কথা শেষ করার আগেই ওর বাবা ওর গালে চড় মারে। নদী ওর বাবার দিকে তাকায়। ওর চেহারায় কোনো অনুভূতি ছিল না। এর আগে ওর বাবা ওর সৎ মায়ের কথায় ওকে মেরেছে। তুই একদম চুপ করে থাকবি। সাপের পাঁচ পা দেখেছিস নাকি? তোর সাহস কত বড়, আমার স্ত্রীকে মারতেছিস, আমার মেয়েকে মারিস। উনি তোমার স্ত্রী, ও তোমার মেয়ে, তাহলে আমরা দুজন কে বাবা? আমরা কে হই তোমার? আমরা দুজনও তো তোমার সন্তান। কখনো আমাদের কথাটাও একটু মানো, একটু বিশ্বাস করো। ওনাদের সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই, তাহলে আমরা কেন শুধু শুধু ওনার পেছনে লাগতে যাব? আচ্ছা বাবা, তুমি তো এমন ছিলে না। মা বেঁচে থাকতে আমরা দুজন তোমার কাছে রাজকন্যা ছিলাম, সেই তুমি কেন এভাবে বদলে গেলে বলো তো? মা মারা যাওয়ার পরে তোমার এত পরিবর্তন কেন হলো জানো? তোমার এই সো কল্ড বউ আর মেয়ে আমাদের দুই বোনকে কত অত্যাচার করে, তুমি কিভাবে জানবে? জানো? কখনো তো জানার চেষ্টা করনি। আচ্ছা সত্যি করে বলো তো, আমরা তো তোমার আপন মেয়ে তো, নাকি কুড়িয়ে পেয়েছিলে আমাদের? আমাদের প্রতি তোমার কোনো মায়া টান কাজ করে না? বাবা মা মারা গেলে সে এতিম হয়, আর তার আপন বলতে কেউ থাকে না, কিন্তু আমাদের তো বাবা বেঁচে থেকেও থাকার না থাকার মতো। তুমি এত বদলে গেলে কেন বাবা? তুমি যে ওনার কথা বিশ্বাস করে আমাকে মারলে, আমি নাকি ওনার দিকে খুন্তি ছুঁড়ে মেরেছি, কিন্তু দেখো আমি এমন কিছু করিনি। উনি আমার কপালে খুন্তি ছুঁড়ে মেরেছে, এই দেখো আমার কপাল কেটে গেছে তার জন্য। আর ও যা বলল আমি ওকে মেরেছি, এটা সত্যি কথা, কিন্তু কেন মেরেছি জানো? এই দেখো, নেহার ফর্সা গালটায় এখনো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। কতটা কষ্ট দিয়েছে ও নেহাকে বিনা কারণে। এবার তুমি বলো আমাদের দুই বোনের দোষটা কোথায়? চুপ কর, তুই একদম মিথ্যা বলবি না। ওদের তো খেয়ে কাজ নেই, বিনা কারণে তোদের মারবে। এত মিথ্যা কথা কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, তোর মা নিজে তো মরেছে, কিন্তু দুইটা বেয়াদবকে রেখে গেছে, ঠিক মতো শিক্ষা দিতে পারেনি। সবাই ঠিকই বলে মা মারা গেলে বাবা হয় তালই, বাবা আর বাবা থাকে না। তুমি আসলে আমাদের বাবা হওয়ার যোগ্যতাটাই রাখো না। বাবা নামের কলঙ্ক তুমি। আমার মৃত মায়ের নামে এতগুলো বাজে কথা বলতে লজ্জা লাগলো না তোমার? আমরা দুই বোনও মায়ের সাথে চলে গেলে বুঝি খুশি হতে তুমি? আজকে থেকে আমি জানবো আমার মা না, আমার মায়ের সাথে আমার বাবাও মৃত। তার নদী, তোর অনেকবার বেড়েছে তাই না? যা বের হ আমার বাসা থেকে। তোদের মতো দুজনকে এতদিন দরদ দেখিয়ে এই বাড়িতে রাখাটাই আমার ভুল হয়েছিল। বেরিয়ে যা আমার বাসা থেকে। দীপা, ওদের যা যা কাপড় আছে সব দিয়ে ওদেরকে বের করে দে। কোনো দরকার নেই, আমরা নিজেরাই চলে যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো, আমি আবার ফেরত আসবো, আর তখন তোমাদের সবাইকে দেখে নেব।
নদী আর নেহা ওই সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রাস্তায় এক লোকের পকেট থেকে মানিব্যাগ নিতে যাওয়ার সময় আয়ান ওকে হাতে নাতে ধরে। তখন তো খুব অভিনয় করছিলে, কি ভেবেছেন আমি বুঝতে পারিনি আপনি পকেট মারছিলেন? আমি সব বুঝেছি, তাও চুপ ছিলাম কারণ তখন প্রমাণ ছিল না। কিন্তু এবার কি হবে? তুমি ধরা পড়ে গেছো। আপনি আমাকে অ্যারেস্ট করতে চাইলে করুন, কিন্তু আমার ছোট বোনটাকে তার আগে একটা সেফ কোথাও পাঠানোর ব্যবস্থা করুন। ওকে কোনো অনাথ আশ্রমে থাকার ব্যবস্থা করুন প্লিজ। আমি তাহলে আমার সব দোষ স্বীকার করে নেব। আপু, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এক মিনিট, ওকে অনাথ আশ্রমে কেন পাঠাবো? আপনার বাবা মা কোথায়? আমার মা মৃত আর বাবা থেকেও নেই। মানে? নদী আয়নকে সব খুলে বলে। আয়নের মন খারাপ হয়ে যায়। ও নদীকে জিজ্ঞেস করে, এখন তাহলে তোমরা দুইজন কোথায় যাবে? কোথায় আর যাব? আমি জেলে আর ও অনাথ আশ্রমে। আমার কাছে একটা উপায় আছে, তাতে করে তোমাকে জেলে যেতে হবে না, আর না তো ওকে অনাথ আশ্রমে যেতে হবে। কি উপায়? তুমি আরও আমার সাথে আমার বাসায় চলো। আপনি কি পাগল হয়ে গেছেন? আমরা আপনার সাথে কোন পরিচয়ে যাব? কেন যাব? আপনার বাসার লোকজন যখন প্রশ্ন করবে আমরা কে, কেন এসেছি, তখন কি জবাব দেবেন? কোন পরিচয়ে আমাদের নিয়ে যাবেন? তুমি যদি রাগ না করে একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, বিয়ে করে তোমাকে নিয়ে গেলে কেউ আর কোনো প্রশ্ন করতে পারবে না, আর তোমাকে নিজের বোনের থেকে আলাদাও হতে হবে না, ওর সাথেই থাকতে পারবে। তুমি ছাড়া ওর আর তো কেউ নেই। এত ছোট বয়সে পুরো পরিবার থেকে আলাদা হয়ে অনাথ আশ্রমে বড় হবে কিভাবে ও? বাইরের জগৎটা যে কতটা খারাপ সেটা তো তুমি জানো। এই শালার পুলিশ, আপনার মতলব তো ভালো না, ভালো ঠেকছে না। আপনি প্রথমে আমাকে পকেট মারের সময় হাতে নাতে ধরলেন, অ্যারেস্টও করতে গেলেন, এখন ক্রিমিনালকে অ্যারেস্ট না করে এখন বিয়ে করতে চাইছেন। এই আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করতে চাইছেন কেন? একজন পুলিশ হয়ে একজন পকেট মারকে বিয়ে করতে চাওয়ার কারণ কি? হ্যাঁ, দেশকে পকেট মার মুক্ত করা। মানে? আমি তোমাকে এমনি এমনি বিয়ে করব না, তার বদলে তোমাকেও কিছু করতে হবে। কি করতে হবে? তোমাকে পকেট মারা ছাড়তে হবে। তা এইভাবে বিয়ে করে কতজন পকেট মারকে ছাড়িয়েছেন? আস্তাগফিরুল, এসব কি বলো? অন্যদের কেন বিয়ে করতে যাব? না মানে দেশকে পকেটমার মুক্ত করতে তো আমাকে বিয়ে করতে চাচ্ছেন, তাহলে অন্যদেরও নিশ্চয়ই বিয়ে করে পকেটমার ছাড়াবেন। আরে না, তুমি আর তারা তো আলাদা। কেন আলাদা? মশকরা হচ্ছে আমার সাথে, তাই না? আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, সত্যি করে বলুন। যেটা বললাম ওটাই কারণ, বিশ্বাস করলে করো, না হলে নাই। বিয়ে করলে করবার, নয়তো জেলে যাবা, আর তোমার বোন অনাথ আশ্রমে। তুমি ভেবে দেখো, নিজের বোনকে একটা সুন্দর জীবন দেবে নাকি না? আমি চাই না। ছোট থেকে আমি যেমন মানুষের অবহেলা পেয়ে বড় হয়েছি, আমার বোনও তেমন হোক। ওকে এতদিন আমি বুকে আগলে বড় করেছি, তাই এখনো যখন আমার কাছে অপশন আছে আমার বোনকে ভালো রাখার, আগলে রাখার, তখন আমি সেটাই করব। গুড গার্ল, চলো, সামনেই কাজী অফিস আছে, ফরজ কাজটা সেরে নেই। নিজের বোনের কথা চিন্তা করে নদী আয়ানকে বিয়ে করে নেয়। এত সময় নদী অতীতের কথাই ভাবছিল। বর্তমানে ও ওদের বাসার গেটের সামনে দাঁড়িয়েছিল। ও বাড়ির গেটের ভিতরে ঢোকে। দীপা কি একটা কাজে বাইরে আসছিল। নদীকে দেখেও রেগে যায়। নদীর দিকে তেড়ে এসে চর মারতে নেয় আর বলে, তোর সাহস তো কম না, তুই এই বাড়িতে পা রাখিস? নদী দীপার হাত ধরে ফেলে, উল্টো নিজেই দীপাকে এক চর মারে আর বলে, মনে হচ্ছে তুই আগের দিনের চরের কথা ভুলে গেছিস, তাই আবারও মারলাম মনে করিয়ে দেওয়ার জন্য। তোর এত সাহস, আবারও আমাকে চর মারিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। মা, মা, এদিকে এসো। এমন ষাঁড়ের মতো চেঁচিয়ে ম্যামে করছিস কেন? এ কি ও এখানে কি করছে? এই, তুই এ বাড়িতে কেন এসেছিস? শুধু আসেইনি, আমাকে চরও মেরেছে। কি ওর এত বড় সাহস? মা গিয়ে নদীকে চর মারতে হাত উঁচু করে। নদী ওনার হাত ধরে ফেলে। ওনার হাতটা একদম শক্ত করে ধরে খামচি মেরে ধরে আর বলে, ভুলেও আমাকে মারতে চাওয়ার ভুল করবে না। এখন আর আমি এই বাড়িতে থাকি না, যা খুশি করবেন আর আমি মেনে নেব। বয়সে বড় না হলে আপনার মেয়ের মতো একটা চর আপনিও ডিজার্ভ করেন। যাই হোক, আমি এখানে থাকতে আসিনি, আমার কিছু জিনিস নিতে এসেছি। আমাকে আমার কাজ
করে চলে যেতে দিন, না হলে এইবার আর বড় ছোট মানবো না। কথাটা বলে নদী ওর সৎ মায়ের হাত ছেড়ে দেয়। ওর নখের আঁচড় লেগে ওর সৎ মায়ের হাত সামান্য ছিলে গেছে। দীপা, ওর মা, রাগী চোখে নদীর দিকে তাকায়, কিন্তু নদী ওনাদের পাত্তা না দিয়ে ভিতরে নিজের রুমে চলে যায়। নদীর বাবা তখন বাসায় ছিল না, উনি দোকানে ছিল। নদীর সৎ মা গিয়ে কল দিয়ে ওনাকে বাসায় আসতে বলে। আয়ানও নদীদের বাসাতে আসার জন্য রওনা দেয়। আকাশকে সাথে আনতে গিয়ে ওর দেরি হচ্ছিল। এই সাত সকালবেলায় ঘুম ভাঙিয়ে কই নিয়ে যাচ্ছিস শালা? নদীর বাসায়, মানে ওর বাবার বাসায়। আর একটা কথা, আমাকে ভুলেও শালা বলবি না। আমার বোনকে তোর মতো খচ্চরের সাথে বিয়ে দেব না আমি। সেটা সময় হলেই দেখা যাবে। কিছু বললি? হ্যাঁ, বললাম তোকে শালা না ডাকলে আমার পেটের ভাত হজম হয় না, তাই শালা আমি ডাকবই। তাহলে আমিও গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেব। একবার করে শালা ডাকবি, একটা করে গুলি তোর খোপড়ি ফুঁড়ে বেরিয়ে যাবে। 2 দিন যাক, তোর বোনটাকে শুধু পটিয়ে নি, তারপর দেখবো কে কার খুলি ওড়ায়। মেয়ে মানুষের মতো কি এত ফুসুর ফাসুর করিস? সেটা তুই না জানলেও চলবে। নদী কিছু সময় পরে একটা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বাইরে আসে। নদীর সৎ মার বোন ডাকি চোখে ওর দিকে তাকিয়েছিল। ওর বাবাও ওনাদের পাশে দাঁড়িয়েছিল। নিজের বাবাকে এই সময় বাড়িতে দেখে নদী বুঝতে পারে ওর সৎ মার বোন মিলে কল দিয়ে ওর বাবাকে ডেকে এনেছে। নদী ওর বাবার দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে মেইন দরজার দিকে যায়। হঠাৎ করে ওর সৎ মা এসে ওর হাত চেপে ধরে, ওর থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করে আর বলে, কি চুরি করে নিয়ে পালাচ্ছিস? চুরি কেন করতে যাব? এতে আমার আর নেহার কিছু জামা কাপড় আর দরকারি কাগজপত্র আছে। তুই বললেই মানতে হবে নাকি? তোকে আমি ভালো করেই চিনি, চোরের বাচ্চা একটা। দে ব্যাগ দে। নিজের মুখ সামলান। আপনি কোন সাহসে আমাকে চোরের বাচ্চা বলেন? আমার মাকে চোর বলার সাহস কে দিয়েছে আপনাকে? বেশ করেছি বলেছি, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই একটা চোর, তোর মাও চোর। এখনো বলছি নিজের মুখে লাগাম দিন, না হলে ফল কিন্তু ভালো হবে না। নিজের স্বামীকে দেখে সাহস বেড়ে গেছে নাকি? তাহলে শুনুন, আমি এখন আপনার স্বামীকেও ভয় পাই না। চোরের মায়ের বড় গলা, সাহসের কি দেখছিস? কি তুই? কে কার খারাপ করে এবার দেখবি। দে ব্যাগটা আমায়, আমাকে দেখতে হবে তুই কি চুরি করে পালাচ্ছিস। আমি কোনো চোর না যে চুরি করে পালাবো। আমার মাকে তুলে আর একটাও কথা শুনতে চাই না। চোর না যখন, তো ব্যাগটা খুলে দেখান কি আছে এতে। যদি ভালোভাবে দেখতে চাইতে আমি অবশ্যই দেখাতাম, কিন্তু তোমরা নিজেদের লিমিট ক্রস করে ফেলেছো, তাই আমি বাধ্য নই কাউকে দেখাতে। আসছি। কথাটা বলে নদী আবারও চলে যেতে নেয়। ওর সৎ মা ওর হাত টেনে ধরে। এতক্ষণ অনেক চ্যাটাং চ্যাটাং কথাও শুনেছি, ভালো কথায় কাজ হবে না তো? ঠিক আছে, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কথাটা বলে উনি নদীকে আবারও চড় মারতে যায়। নদী আগে থেকেই টের পেয়েছিল এমনই কিছু হবে। ওর সৎ মায়ের হাত ধরে ফেলে। পারো, আপনি কি ভুলে গেছেন আমি ওই সময় কি বলেছিলাম? আপনার স্বামী উপস্থিত আছে, তার জন্য ভাববেন না ছাড় পাবেন। এক্সেস হলে এবার কিন্তু বড় ছোট মানবো না। নদীর কথা শুনে দীপা রেগে গিয়ে পাশে থাকা একটা ফুলদানি ওর দিকে ছুঁড়ে মারে। আকস্মিক আক্রমণ নদী বুঝে উঠতে পারে না, তার আগে ফুলদানি এসে ওর কপালে লেগে ওর কপাল কেটে যায়। ও নিজের কপালে এক হাত চেপে ধরে। নদীর সৎ মা সুযোগ বুঝে নদীকে ধাক্কা দেয় ফেলে দেওয়ার জন্য। নদী তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, তার আগেই আয়ান এসে ওকে ধরে। নদীর সামনের দিকে ঝুঁকে পড়তে নেয়। আয়ান এসে নিজের সাথে ওকে জড়িয়ে নেয়। নদীকে সোজা করে ওর কপালে রক্ত দেখে আয়ান রেগে যায়। ও রেগে বলে, কি হচ্ছে এটা কি এখানে এসব? কিছু না তো স্যার, আমাদের পারিবারিক বিষয় এটা। কেমন পারিবারিক বিষয়ে যে ওর কপাল থেকে রক্ত পড়ছে? ওটা ওদের বেয়াদবির শাস্তি। আর তাছাড়া আপনি পুলিশ, বাইরে গিয়ে নিজের কাজ করুন। আমাদের পারিবারিক ব্যাপারে আপনাকে নাক গলাতে কে বলেছে? ও আমার মেয়ে, ওর রক্ত পড়ছে না হচ্ছে সেটা আমি বুঝে নিব, তোমাকে ভাবতে হবে না। ও তাই নাকি? আপনার তো মশাই সাহস অনেক, পুলিশের সাথে উঁচু গলায় কথা বলছেন। তো ও না হয় আপনার মেয়ে, কিন্তু আপনি কি জানেন আমি ওর কে? তুমি আবার ওর কে হবে? আরে বাবা, বোঝো না, কে আবার হবে? প্রেমিক। তোমার মেয়ে নাগর জুটিয়ে নিয়েছে, সেটাও বোঝো না? এই মেয়ে চড়িয়ে তোমার দাঁত ফেলে দেব একদম। একজন অন ডিউটি পুলিশ অফিসারকে কি বলছো এসব? মানহানির মামলায় জেলে ঢুকাবো নাকি? দে ভাই দে।
এই সাতচুন্নিকে গারদে ঢুকিয়ে দে। না না স্যার, ও আসলে এভাবে বলতে চাইনি। এই দীপা, তুই চুপ কর। তোর বাবা তো কথা বলছে নাকি? দেখুন, আপনি আমাদের কোনো আত্মীয় না, আর যদি ওর প্রেমিকও হন তাহলে শুনুন, আমি ওর বাবা। আমার মেয়েকে আমি শাসন করব, এতে নাক গলানোর অধিকার আপনার নেই। ওর হাজবেন্ডের তো নিশ্চয়ই আছে নাকি? হাজবেন্ড? ওর আবার হাজবেন্ডকে? আমি ওর হাজবেন্ড, ও আমার বিয়ে করা বউ। কি? হ্যাঁ, আপনার মেয়ে আমার বিয়ে করা বউ। যেদিন রাতে আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, একবারও এটা জানার চেষ্টা করেননি মেয়েটা সারা রাত কোথায় ছিল। সেই রাতেই আমি ওকে বিয়ে করেছি। কেমন বাবা আপনি, যে নিজের দুইটা মেয়েকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেন? তখন একবারও ভেবেছিলেন অত রাতে ওরা দুই বোন কোথায় যাবে? রাত বিরাতে যদি কোনো বিপদ হয়, কে বাঁচাবে ওদের? আর এখন এসেছেন বাবার নামে শাসন করতে। তুমি ওর হাজবেন্ড? মানে সত্যি? হ্যাঁ সত্যি। কেন বিশ্বাস হচ্ছে না? নদী, তুমি বলো তো এদের আমি তোমার কে? উনি আমার হাজবেন্ড। নদীর মুখে হাজবেন্ড শুনে বাবা মা দীপা তিনজনই অবাক হয়ে যায়। আয়ান নদীকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালের কাছে হাত রেখে বলে, অনেক ব্যথা করছে। এটা কে করেছে বলো আমায়। আই সোয়ার তার অবস্থা নাজেহাল করে ছাড়বো আমি। আয়ানের কথা শুনে দীপা ভয়ে ওর বাবার পিছনে গিয়ে লুকায়। ওর মা বাবাও ভয় পায়, কিন্তু দীপাকে বাঁচাতে ওর বাবা বলে, দেখো, যেটা হয়েছে সেটা ওর দোষে হয়েছে। ও আমার মেয়ে, তাই আমি ওকে শাসন করেছি। অতিরিক্ত বেয়াদব হয়ে গেছিল, তাই এই ফল পেয়েছে। আপনি যে কেমন বাবা তার নমুনা আমি ওই দিন রাতেই পেয়েছি। যাই হোক, যদি বলেন বাবা হয়ে শাসন করেছেন তাহলে শুনুন, কাউকে এভাবে আঘাত করে তার শরীর থেকে রক্ত ঝরানোকে শাসন বলে না। আর এইভাবে গায়ে হাত তুলে শাসন করার অধিকার আপনার এখন নেই। এখন তুমি চুপ করো। বাবার মতে এটা আমাদের পারিবারিক বিষয়, তাই আমাকে কথাটা বলতে দাও। নদীকে নিজের পক্ষে কথা বলতে দেখে ওর বাবা আয়ানের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয়, যেন হাসির মাধ্যমে আয়ানকে নিজের জয় আর আয়ানের পরাজয় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাইছে। আয়ান জানে নদী ওর বাবা ও পরিবারকে এখন ঘৃণা করে, তাই তাদের পক্ষে কিছুই বলবে না। সেই জন্য ও চুপ করে নদী ওর বাবার দিকে তাকিয়ে বলে, তো আপনার মতে ভুল, দোষ সব আমার, তাই তো? তা বলুন শুনি, আজকে আমার ভুলটা কোথায় ছিল? শুরুটা কিন্তু আপনার মেয়ে আর বউই করেছিল। আমি এ বাড়িতে আসার পরেই ওরা আমাকে মারতে এসেছিল। আমি শুধু তখন ওদের আটকেছি আর বুঝিয়েছি এখন আর আমি এই বাড়িতে থাকি না, যে ওনারা আমার উপর জোর খাটাবেন। তারপর আমি চুপচাপ নিজের কিছু জিনিস নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তাতেও ওদের শান্তি মেলেনি। ওরা আমাকে আর আমার মাকে চোর বানিয়ে দিল। আপনার আদরের মেয়ে ফুলদানি ছুঁড়ে আমার কপাল কেটে সেখান থেকে রক্ত বের করলো। এত কিছুর পরও আপনি বলছেন আমি বেয়াদবি করেছি? আমারটা যদি বেয়াদবি হয় তাহলে ওদেরটা কি? ওরা যা করেছে একদমই ঠিক করেছে। ওদের মতো মেয়েকে এইভাবেই শাস্তি দিতে হয়। বাহ, এখনো আপনি ওদের হয়ে সাফাই গাচ্ছেন? তো ওরা যে বলল আমি আর আমার মা চোর, এখন আপনি বলুন আমার মৃত মাকে ওরা চোর কেন বলল? তুমি নিজের দোষে তুমি তোমার মাকে গালি শুনিয়েছো, এতে আমি ওদের কোনো ভুল দেখছি না। তার মানে আমার মা চোর, তাই তো? তোমার মা যে কি সেটা ভাষায় প্রকাশ করা এখন সম্ভব না। নিজে আজীবন আমাকে জ্বালিয়ে মেরেছে, আর এখন তোমার মতো একটা বেয়াদব জন্ম দিয়ে গেছে যে আমাকে জ্বালিয়ে মারছে। কেন যে তখন ওর কবরটাই বাড়িতে দিতে গেলাম, এখানে না দিয়ে যদি তোমার নানা বাড়িতে দিয়ে দিতাম, তাহলে অন্তত তুমি এখানে মায়ের জন্য পড়ে থাকতে না, আর আমারও একটু মুক্তি মিলতো। এতক্ষণ অবধিও আমার অন্তরে আপনার জন্য বাবা হিসেবে একটা আলাদা জায়গা ছিল, কিন্তু এখন এই কথাগুলো শোনার পর আপনার প্রতি শুধু ঘৃণাই জন্মাচ্ছে। আপনি কি মানুষের কাতারে পড়েন? নিজের সন্তান মৃত স্ত্রীর নামে এইসব কিভাবে বলছেন? একটা সময় তার সাথে তো সময় কাটিয়েছেন, একবারও সেসব কথা মনে পড়ে না? আর এখন এসে বলছেন আপনাকে আজীবন জ্বালিয়েছে আমার মা। এত অকৃতজ্ঞ কিভাবে হন আপনি? এতদিন যা বলেছেন যা করেছেন সব মেনেছি, একটা কথা মাথায় রেখে যে আপনি আমার বাবা। কিন্তু আজকে আপনি প্রমাণ করে দিলেন আপনি বাবা হওয়ার যোগ্য না, বাবা নামের কলঙ্ক আপনি। আর কি যেন বলছিলেন?
আমার মায়ের কবর এখানে দিয়ে ভুল করেছেন? লজ্জা করে না এমন কথা বলেন? লজ্জা কেন করবে শুনি? যেটা সত্যি সেটাই তো বললা। আপনি চুপ করুন, আমাদের মাঝখানে কথা বলতে আসবেন না। এত সময় তোমার অনেক বেয়াদবি দেখেছি, আর না তাই আপনি ওকে নিয়ে যান তো। বিয়ে করেছেন বললেন তো, নিয়ে যান আপনার বউকে। এর হাত থেকে এবার মুক্তি দিন আমাকে আর আমার পরিবারকে। আর যদি সম্ভব হয় তাহলে ওর মায়ের কবরটা তুলে নিয়ে গিয়ে কোনো গোরস্থানে দেওয়ার ব্যবস্থা করুন। এই মা মেয়ের হাত থেকে আমাকে বাঁচান। বাবার কথা শুনে নদী ঘৃণায় মাটিতে থুতু ফেলে আর বলে, মা মারা গেলে বাবা বদলে যায় জানতাম, কিন্তু এতটাও বদলে যায় জানা ছিল না। আপনার মতো স্বামী আর বাবা কারণ না হোক, আমার মায়ের কবর এখান থেকে কোথাও যাবে না। আর না তো আমি যাব। যাবেন তো এবার আপনি আর আপনার বউ আর মেয়ে। আমরা যাব মানে? মগের মূল্য পেয়েছেন নাকি? তুই না গেলে তোকে ঘর ধাক্কা দিয়ে বের করব। আগে বার যেমন বের করেছিলাম। এই মেয়ে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে কাকে ধাক্কা দেবে সেটা সময় হলে টের পাবে। নদী নিজের হাতে থাকা ব্যাগ থেকে একটা দলিল বের করে, সেটা সবার সামনে ধরে বলে, আমার মায়ের মৃত্যুর পরে এখন এই বাড়ির মালিক আমি। আমার বাড়ি থেকে আমাকে বের করতে চাচ্ছেন? হাউ ফানি। আমি আপনাদেরকে আজকের দিনটা সময় দিলাম, কাল সকালের মধ্যে আমার বাড়ি খালি করবেন, না হলে আমি এসে ঘাট ধাক্কা দিয়ে আপনাদের বের করব। আর হ্যাঁ, এবার আর কোনো সম্পর্কের তোয়াক্কা করব না, কারোর প্রতি দয়া মায়াও দেখাবো না, ডিরেক্ট অ্যাকশন। কথাটা মাথায় রাখবেন। কাল সকাল সকাল মানে কাল সকাল, একদিনও কম বেশি না। মা এসবের মানে কি? ওইসব কি বলছে? মানে হচ্ছে এটাই যে এই বাড়িটা আমার, আর আমি চাইছি না তোরা আমার বাড়িতে থাক। সেজন্য কাল সকালে আগে তোরা এই বাড়ি ছেড়ে যেখানে খুশি চলে যাবি। নদীর এমন কঠিন সিদ্ধান্তে ওর সৎ মা বাবা দুজনেই ভ্যাবাচাকা খেয়ে যায়। ওনারা ভাবতেই পারেনি নদী এমন কিছু করতে পারে। নদী আয়নের হাত ধরে ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদের পিছু পিছু আকাশও যায়। নদী আর আয়ান সামনে বসে, আকাশ গাড়ির পেছনে সিটে বসে। নদী জানালায় হেলান দিয়ে চোখ বুজে থাকে। আকাশ হাসতে হাসতে বলে, ভাবির লাস্ট মোমেন্টে এসে একদম ছক্কা মেরে দিয়েছে। ওদের সবার মুখগুলো একদম দেখার মতো ছিল। আচ্ছা নদী, তুমি আগে কেন শক্ত হওনি? যেহেতু বাড়ি তোমার নামে, তোমার উচিত ছিল আগেই শক্ত হওয়া। তাহলে অন্তত এতদিন তোমাকে আর তোমার বোনকে এত কষ্ট পেতে হতো না। আমি জানতাম না, আজকে ভোরে জানতে পেরেছি। আম্মু বেঁচে থাকতে আমাদের বাসায় একজন আন্টি কাজ করত। উনি আমাদের খুব ভালোবাসতো। আম্মু ওনাকে ছোট বোনের মতো দেখতো, নিজের সব গোপন কথা ওনাকে বলতো। আম্মু মারা যাওয়ার পরে উনি কাজ ছেড়ে চলে যান। আজকে সকালে যখন এই বাড়িতে আসার জন্য বের হয়ে বাসে ওনার সাথে দেখা হয়, আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু উনি আমাকে চিনে ফেলেন। কথায় কথায় যখন ওনাকে বলি যে আমাদের ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন উনি আমাকে সত্যিটা বলেন। আর দলিল কোথায় রাখা সেটাও উনি জানতেন, সেটাও বলেন আমাকে। আমি চেয়েছিলাম শুধু নিজের কিছু সার্টিফিকেটের দলিলটা নিয়ে ওই বাড়ি থেকে চলে আসব, কিন্তু ওদের ব্যবহার আমাকে বাধ্য করেছে ওদের সাথে এমন আচরণ করতে। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। যে পুরুষ নিজের মৃত স্ত্রীকে সম্মান করতে জানে না, নিজের ঔরসজাত সন্তানের সাথে এমন আচরণ করে, তার সাথে এমনটাই হওয়া উচিত। কথাটা বলা অনেক সহজ, কিন্তু আমার জায়গায় থাকলে বুঝতে আমার ভেতরটা কতটা পুড়ছে। যাই হোক, সে আমার বাবা। মা বেঁচে থাকতে কখনো আমার আর নেহার প্রতি কোনো অবিচার করেনি, অনেক ভালোবাসতো। সেই দিনগুলোর কথা মনে পড়লে কষ্টে বুকটা চিরে যায়। তার ভালোবাসা হয়তো বদলেছে, কিন্তু আমি তো তাকে এখনো আগের মতোই ভালোবাসি। সে হয়তো নতুন বউ সন্তান পেয়েছে, কিন্তু আমার বাবা তো সেই। আজকে এত বড় সিদ্ধান্ত নিতে আমার যে বুকটা পুড়ছে ভীষণ। আচ্ছা, আমরা দুই বোন একটু কপাল পোড়া। আচ্ছা, আমরা দুই বোন এত কপাল পোড়া কেন বলতে পারো? কেউ কেন ভালোবাসে না আমাদের? এত খারাপ ভাগ্য নিয়ে কেন জন্মালাম? তোমার বাবা তোমাদের ভালোবাসে না, এতে তোমাদের দোষ নেই। বরং উনি একজন কাপুরুষ, তাই নিজের স্ত্রী সন্তানকে অবহেলা করে। আর কে বলেছে তোমাদের কেউ ভালোবাসে না? তোমাকে কেউ ভালোবাসে না? আশেপাশে খোঁজ নিয়ে দেখো, কেউ না কেউ ঠিকই তোমায় ভালোবাসে। কে এসে? নদীর কথা শুনে আয়ান গাড়ির ওপরে মিররে তাকিয়ে দেখে আকাশ পেছন থেকে ওকে ইশারা করে বলছে নিজের মনের কথা বলে দিতে। আয়ান ঠিক করে আজকে এই সুযোগে নদীকে নিজের মনের কথা বলে দেবে। ও যখনই নদীকে ভালোবাসার কথা বলতে যাবে, তখনই ওদের গাড়ির ওপরে হামলা হয়।
একটা গাড়ি থেকে ওদের গাড়ির উপরে গুলি ছোড়া হয়। আয়ানও সে গাড়িকে লক্ষ্য করে শ্যুট করতে থাকে। একটা গুলি এসে গাড়ির কাঁচ ভেঙে নদীর গায়ে লাগতে যাবে, তখনই আয়ান নদীকে নিজের দিকে এনে কভার করে নেয়, আর গুলিটা ওর হাতের বাহুতে লাগে। আয়ান সাথে সাথে ওই গাড়ির টায়ারে গুলি চালায়। গাড়িটার টায়ার পাঞ্চার হয়ে একটা দেয়ালে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। সামনে চেকপোস্ট থাকায় আয়ান দ্রুত নিজের গাড়ি সেখানে নিয়ে পুলিশদের বলে ওই গাড়িটাকে আটকাতে। এত সময় আয়ানের হাত থেকে অনেকটা রক্ত ঝরে যায়। আয়ান সেন্সলেস হয়ে যায়। আয়ানকে সেন্সলেস হতে দেখে নদী কান্না করে দেয়। আকাশ দ্রুত আয়ানকে নিয়ে কাছের একটা হসপিটালে যায়। গাড়িটা আকাশ ড্রাইভ করে নিয়ে যায়, আর নদী আয়ানকে নিয়ে পেছনের সিটে বসে। পুরো সময় নদী কান্না করতে থাকে আর আয়ানকে ডাকতে থাকে ওই জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু আয়ান তাকায় না। হসপিটালে নেওয়ার পরে আয়ানকে এমার্জেন্সিভাবে ওটিতে নেওয়া হয়। গুলি ওর হাতের ভেতর ছিল, সেটা বের করানোর জন্য। আকাশ, আমার আয়ন কই? কি হয়েছে আমার আয়নের? মামি, তুমি এখানে কেন এসেছো? মামি, তুমি মামিকে কেন সাথে এনেছো? মামির তো এমনিতেই শরীর ভালো না, জানোই। তুই চুপ কর, আগে বল আমার আয়ন কোথায়, কি হয়েছে ওর? আয়নের একটা গুলি লেগেছে, ওটিতে আছে। গুলিটা বের করলেই সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তুই কি সত্যি বলছিস তো? আমার আয়ন ঠিক হয়ে যাবে তো? না, বললাম তো, তুমি বাসায় চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না, আর ভাবিকেও নিয়ে যাও। ওর কিছু হবে না তো? হ্যাঁ, অসুস্থ শরীর নিয়ে ওর এখানে থাকতে হবে না। কোথায় নদী? ওই তো বসা। আয়নের মা দেখে নদী পাশের একটা বেঞ্চে বসে আছে, মাথা নিচু করে, দু হাতে মুখ ঢেকে। উনি গিয়ে নদীর পাশে বসেন, নদীর কাঁধে হাত দেন। তার স্পর্শ পেয়ে নদী মাথা তুলে তাকায়। এত সময় ও কান্না করছিল, ওর চোখ এখনও ভেজা, চোখ, নাকের ডগা সব লাল হয়ে আছে। নদী আয়নের মাকে দেখতে পেয়ে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, সবকিছু আমার জন্য হয়েছে। যদি না আমি বাসায় যেতাম তাহলে আয়নও যেত না আমার পিছু, আর না তো এসব কিছু হতো। আমি একটা অপয়া, যাদের ভালোবাসি তারাই আমার জন্য ক্ষতিগ্রস্ত হয়, না হলে আমায় ছেড়ে চলে যায়। ছোটবেলায় আম্মু চলে গেল, তারপর আব্বু আমাদের একমাত্র অবহেলায় বড় করলো, আর নিজের কুটি হিসাবে এই মানুষটাকে পেয়েছিলাম, আর ওরও আজকে এত বড় বিপদ হলো। এসব বলো না মা, তুমি এত ভেঙে পড়ো না। তুমি এভাবে ভেঙে পড়লে তো অসুস্থ হয়ে পড়বে। তোমার বেবির কথা চিন্তা করে তোমাকে শক্ত হতে হবে। এই সময় এমন টেনশন করলে তো ওর ক্ষতি হবে। বেবি? হ্যাঁ, তোমার আর আয়নের বেবি। ওর চিন্তাই তো দেখছি তুমি নিজের প্রেগনেন্সির কথা ভুলে গেছো। আয়নের চিন্তায় নদীর মনে ছিল না যে সে সবাইকে বলেছে ও প্রেগনেন্ট। ও নিজের কাছেই এখন খারাপ লাগতে থাকে, এটা ভেবে যে ও সবাইকে মিথ্যা বলেছে। সবাই কত আশা করে আছে বাচ্চার জন্য। এভাবে সবাইকে ঠকাতেও নিজের কাছে নিজেকে অপরাধী মনে হতে থাকে। নদী ওর শাশুড়িকে সত্যিটা বলতেই যাবে, তখনই ওটি থেকে ডাক্তার বাহিরে আসে। ডাক্তারকে দেখে আকাশ ছুটে যায় ওনার কাছে। ডাক্তার, আয়নের কি অবস্থা এখন? ওনার বডি থেকে গুলি বের করে ফেলেছি, কিন্তু ওনার অতিরিক্ত ব্লাড লস হয়েছে। কন্ডিশন খুব একটা ভালো না, ইমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড ম্যানেজ করুন। আপনাদের হসপিটালের ব্লাড ব্যাংক থেকে নিন। দেখুন, আমাদের হসপিটালে ব্লাড ব্যাংকেও ও নেগেটিভ ব্লাড নেই। আশেপাশের হসপিটালেও আমরা অনেক খুঁজেছি, সেখানেও নেই। এখন আপনারা দেখুন কোনো ডোনার পান কি না। একটু তাড়াতাড়ি ম্যানেজ করার চেষ্টা করুন, ওনার অবস্থা কিন্তু ভালো না। ডাক্তারের কথা শুনে নদী ছুটে এসে বলে, আমি রক্ত দেব, আমার থেকে রক্ত নেন। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আচ্ছা, আপনি আসুন আমাদের সাথে। তুমি রক্ত দেবে মানে কি? তোমার এখন যে অবস্থা, তোমার নিজেরই তো রক্তের দরকার হবে কয়দিন পর। তুমি এখন রক্ত দিতে পারবে না। উনি অসুস্থ। হ্যাঁ, ও প্রেগনেন্ট। সরি ম্যাম, আপনি এখন রক্ত দিতে পারবেন না। আরে আপনারা বোঝার চেষ্টা কেন করছেন না? এই মুহূর্তে রক্ত না দিলে আয়নকে বাঁচানো যাবে না, আর অন্য কোথাও থেকে রক্ত ম্যানেজও হচ্ছে না। ডাক্তার প্লিজ, আপনি আমার রক্ত নিন। নদী, তুমি কেন বুঝতে পারছো না? এখন তোমার রক্ত নিলে তোমার আর বেবির ক্ষতি হবে। আমি নিজের সন্তানের জন্য তোমার ক্ষতি করতে পারবো না। আমি রক্ত দেব। না, দেবে না। প্রেগনেন্ট অবস্থায় তোমাকে আমি কিছুতেই রক্ত দিতে দেব না। প্রেগন্যান্ট নই আমি। তুমি এসব কি বলছো নদী? যা বলেছি সত্যি বলেছি। আমি জানি তুমি আয়ানকে অনেক ভালোবাসো,
কিন্তু রক্ত দেওয়ার জন্য এভাবে সন্তানের বিষয়ে মিথ্যা বলা ঠিক না। আর রক্ত দিলে তোমার বেবির জন্য ক্ষতি হবে মা, একটু বোঝার চেষ্টা করো। মা আমি জানি আমি যেটা করেছি অন্যায় করেছি, কিন্তু সত্যি হলো আমি প্রেগনেন্ট নই। সেদিন যাতে আপনারা আমাদের বিয়েটা মেনে নেন তাই আমি মিথ্যা বলেছিলাম। আমাকে ক্ষমা করে দেবেন এত বড় মিথ্যা বলার জন্য। তুমি এসব কি বলছো? আমি সব সত্যি বলছি মা, এতদিন আমি প্রেগনেন্সির নাটক করেছি। নদীর কথা শুনে আয়নের মা একটা ধাক্কা খায়। উনি প্রচন্ড রেগে যায়। উনি এতটাই শক্ট পায় যে পড়ে যেতে নাই। নদী ওনাকে ধরতে গেলে উনি নদীকে সজোরে একটা থাপ্পড় মারে। মা চুপ, আর একটা শব্দ তোমার মুখ থেকে শুনতে চাই না। মৃত্যু প্রতারক, এত বড় ছলনা করলে তুমি? তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছিলাম, আর এই তার প্রতিদান? কিভাবে পারলে এইভাবে দিনের পর দিন মিথ্যা নাটক করে আমাদের সবাইকে ঠকাতে? নদী কোনো উত্তর দেয় না। আয়নের বাবা রক্তর খোঁজ নিতে বাহিরে গেছিলেন কথা বলতে। ফিরে এসে সব শুনে উনি কষ্ট পান, কিন্তু নদীকে কিছুই বলেন না। মা আমি জানি আমি অন্যায় করেছি, তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেওয়ার না হয় বাসায় গিয়ে দেবেন। এখন আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর ভালো নেই, দয়া করে আপনি শান্ত হন। চুপ, তুমি আর আমাকে মা বলে ডাকবে না। তোমার মতো মেয়ের মুখে মা ডাক শুনতে চাই না। ঠিক আছে ডাকবো না, কিন্তু আপনি একটু শান্ত হন দয়া করে। বাবা মায়ের শরীর ভালো না, আমি জানি আমি আপনাদের সবাইকে অনেক বড় মিথ্যা বলেছি, অনেক বড় অপরাধ করেছি। তার জন্য আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব, কিন্তু এখন দয়া করে মাকে শান্ত হতে বলুন। আপনি মাকে নিয়ে বাসায় চলে যান, এখানে আকাশ আর আমি থাকছি। আমি ডাক্তারের সাথে যাচ্ছি রক্ত দিতে। তুমি এমনটা না করলেও পারতে। আয়নের বাবা আর কিছু না বলে আয়নের মাকে নিয়ে বাসায় চলে যায়। আয়নের মা যেতে চায় না, কিন্তু আয়নের বাবা ওনাকে জোর করে নিয়ে যায়। নদী ডাক্তারের সাথে যায় রক্ত দেওয়ার জন্য। তখনই কান্না করতে করতে আয়নের বোন অর্পি আসে। ও সকালে কলেজে গিয়েছিল, বাসায় এসে ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে সোজা হসপিটালে চলে এসেছে। আকাশ ভাই, ভাইয়া কোথায়? ভাইয়া কেমন আছে? তুই আবার কেন আসলি? তোর ভাইয়া ঠিক আছে, একটা ছোট অপারেশন চলছে ওর, চিন্তা করিস না। ভাইয়া সত্যি কিছু হবে না তো? ভাইয়া ঠিক হয়ে যাবে বলো? হ্যাঁ ঠিক হয়ে যাবে। কান্না করে চেহারার কি হাল করেছিস? এখন কান্না থামা, এদিকে আয়। অর্পি আকাশের সামনে এসে দাঁড়ালে আকাশ দুই হাত অর্পির দুই গালে রাখে। কিছু সময় অর্পির চোখের দিকে তাকিয়ে থেকে অর্পির চোখের পানি মুছিয়ে দেয়। এই প্রথমবার অর্পিও আকাশের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুটা সময়। পুরোটা সময় ও আকাশের দিকেই তাকিয়েছিল। আজকে আকাশকে এত কাছ থেকে দেখে অর্পির অন্যরকম ভালো লাগা অনুভব হতে থাকে। অর্পিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশ একটু লজ্জা পায়, মনে মনে ভাবে ও আবার বুঝে ফেললো না তো আমি ওকে ভালোবাসি। না না, ও যদি আমায় ভুল বোঝে। মনে মনে এটা বলে মুখে আকাশ বলে, ভাবিস না, এমনি এমনি তোর চোখ মুছিয়ে দিচ্ছি। তো কি কারণে দিচ্ছ শুনি? এই অবস্থায় একদম পেতনি লাগছে তোকে। এভাবে তোকে দেখলে ডাক্তাররা সব ভয় পালাবে, তখন আর তোর ভাইয়ের চিকিৎসা হবে না। আর আমি থাকতে সেটা তো হতে দিতে পারি না, তাই না? আকাশের কথা শুনে অর্পির আজকে আর রাগ হয় না, ও উল্টো হেসে দেয়। অর্পিকে হাসতে দেখে আকাশ ওর দিকে তাকিয়ে থাকে। নে এবার এমন 32 পাটি বের করে হাসা বন্ধ কর। কলেজ থেকে বাসায় গিয়ে কিছু খেয়েছিস? না। আচ্ছা তুই এখানে একটু বস, আমি আসছি। এখান থেকে নড়বি না একদম। আচ্ছা ঠিক আছে। আকাশ চলে যায়। তখনই নদী বাহিরে আসে। ওর শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে রক্ত দিয়ে। তুমি কখন আসলে অর্পি? এই তো মাত্র এলাম ভাবি। তোমাকে এত দুর্বল লাগছে কেন? তোমার ভাইয়াকে রক্ত দিয়ে আসলাম সেই জন্য। আচ্ছা তাহলে তুমি একটু এসে বসো ভাবি। নদী আর অর্পি কথা বলছিল, তখনই আকাশ হাতে একটা ডাব আর 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে হাজির হয়। ভাবি তুমি আগে এই ডাবের পানিটা খাও, তারপর বিরিয়ানিটা খেয়ে নাও। এখন খেতে ইচ্ছে করছে না, তোমরা খাও, আমি পরে খাবো। আচ্ছা। আকাশ শোনো। জি ভাবি। মা আমার উপরে অনেক রেগে আছে তাই না? রাগ হওয়ারই তো কথা। আচ্ছা মা কি আমাকে ক্ষমা করবেন না? আরে ধুর, কি যে বলো না। মামির মন অনেক নরম, এখন হয়তো রেগে গেছে, কিন্তু কয়টা দিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আকাশের সাথে কথা বলা শেষ করে নদী আয়নের কেবিনের বাহিরে যায়। আয়নকে একটু আগে কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু ওর সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাই নদী কেবিনের বাহিরের ছোট্ট কাচের ফাঁকাটা দিয়ে আয়নকে দেখতে থাকে।
আয়নের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে একটা স্যালাইন চলছে। আয়নের এই অবস্থা দেখে নদী মনে মনে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হও আয়ান। তোমাকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না। আগের দিনের ব্যবহারের জন্য সরি। তুমি সুস্থ হও প্লিজ। নে, তোর পছন্দের বিরিয়ানি এনেছি, খেয়ে নে। খাওয়ার ইচ্ছা নেই আপাতত। নাটক বাদ দে, চুপচাপ খা। জোর করো না আকাশ ভাই, খেতে ইচ্ছা করছে না। আকাশ কোনো কথা না বলেই প্যাকেটের বিরিয়ানি একটা অন টাইম প্লেটে ঢেলে এক লোকমা বিরিয়ানি অর্পির মুখের সামনে ধরে। অর্পি ওর বারণ করতে পারে না, ও চুপচাপ খেয়ে নেয়। অর্পির আজকে আকাশের সঙ্গ ভালো লাগে। ও খাওয়ার ফাঁকে বারবার আকাশের দিকে তাকায়, আকাশও ওর দিকে তাকায়, কিন্তু একে অপরকে ব্যাপারটা বুঝতে দেয় না। দূর থেকে নদী ওদের দেখে, ও বুঝতে পারে এই দুইজনের ভিতরে কি চলছে। ও ওদের দেখে মুচকি মুচকি হাসতে থাকে। হঠাৎই একজন নার্স এসে বলে আয়নের জ্ঞান ফিরেছে। নদী তাড়াতাড়ি ভিতরে যায়। আয়নকে দেখে নদীর চোখ থেকে পানি পড়তে থাকে। এই পাগল মেয়ে, কান্না কেন করছো? আমার জন্য তোমাকে কতটা কষ্ট পেতে হলো। চোখ মুখ শুকিয়ে গেছে একদম। তোমার জন্য কেন হতে যাবে? যদি না আমি বাবার বাড়ি যেতাম তাহলে তো তুমিও যেতে না, আর ফেরার পথে এইসব কিছুই হতো না। আরে পাগল, তোমার জন্য কিছুই হয়নি। যা হয়েছে আমার জন্যই হয়েছে। শোনো নদী, ডিফেন্সে চাকরি করলে শত্রু থাকবেই। আর আমি তো মনে করো ঘুষ নেই না, সবসময় সৎ হয়ে চলার চেষ্টা করি। তাই আমার শত্রুর সংখ্যাও বেশি। ওরা আমাকে হয়তো আরও কয়েকদিন থেকেই ফলো করছিল। বাগে মিলছিল না, তাই এতদিন অ্যাকশন নেইনি। আজকে বাগে পেয়ে অ্যাকশন নিয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। ওরা আজকে না হলে কালকে ঠিকই একদিন আমার উপরে অ্যাটাক করতই। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, বুঝলে? এদিকে আসো। নদী আয়নের পাশে গিয়ে ওর বেডের পাশে বসে। আয়ন উঠে বসে। আয়ন পরম যত্নে নদীর চোখের পানি মুছিয়ে দেয়। তারপর নদী একটা হাত ধরে বলে, নদী, আমি তোমাকে কিছু বলতে চাই। দেখো, আমার লাইফ খুবই রিস্কের। কখন কি হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। আজকে যে আমি বেঁচে ফিরেছি এমনটা সবসময় নাও হতে পারে। তোমাকে কথাটা না বলে মরে গেলে আমি মরেও শান্তি পাবো না। একদম মরার কথা বলবে না। কি বলবে সেটা বলো। নদী, আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি আমি। অনেক বেশি ভালোবাসি তোমাকে। হ্যাঁ, হয়তো সময়টা অল্প ছিল, মাত্র কিছুদিনের পরিচয়, কিন্তু ভালোবাসার জন্য এক যুগ সময়ের দরকার হয় না। এক সেকেন্ডেও ভালোবাসা যায়। জানি না তোমার মনে আমার জন্য কেমন ফিলিংস আছে। দেখো, এখন তো আমরা একটা হালাল সম্পর্কে আছি। এমন কোনো কথা নেই তোমাকে আজকেই আমাকে ভালোবাসতে হবে। তুমি সময় নাও। নদী কিছু বলতে নিবে তখনই আকাশ আর অর্পি ভিতরে আসে। আয়ন নদীর হাতটা ছেড়ে দেয়। আকাশ এসে আয়নকে জড়িয়ে ধরে বলে, কিরে শালা, কেমন এনজয় করলি?